নমস্কার, উই লার্ন ইনভেস্টিং এর আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই দারুণ আছেন। আচ্ছা, গত সপ্তাহটা কি অদ্ভুত গেল, তাই না? একদিকে মনে হচ্ছে ভারতের অর্থনীতি যেন এক্সপ্রেসওয়ের ফাস্ট লেনে ছুটছে, আর অন্যদিকে আমেরিকার অর্থনীতি যেন ট্রাফিকের মধ্যে আটকে। আর ঠিক সেই সময়ে শেয়ার বাজারে একটা বিরাট দড়ি টানাটানির খেলা চলছে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইরা হাজার হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করে চলেছে, আর আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআইরা ওরা বুক চিতিয়ে সব কিনে নিচ্ছে। তো এই যে দুটো অর্থনীতির মধ্যে একটা গ্রেট ডাইভার্জেন্স, আর বাজারে এই এফআইআই বনাম ডিআইআই এর লড়াই, এর আসল মানেটা কি? আর তার মধ্যে টিসিএস ইনফোসিসের রেজাল্টগুলোই বা কোন দিকে ইশারা করছে? আজ ১৬ই জানুয়ারি ২০২৬-এ দাঁড়িয়ে আমরা এই পুরো ধাঁধাটার জট ছাড়ানোর চেষ্টা করব। আর এই গভীরে যাওয়ার আগে আপনাদের জন্য একটা দারুণ খবর আছে। উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আমরা একটা বড় উদ্যোগ নিয়েছি। এবার থেকে রোজকার মার্কেট আপডেট, বিভিন্ন সেক্টর বা ইন্ডাস্ট্রির খুঁটিনাটি রিপোর্ট, দেশ বিদেশের অর্থনীতির হাল হকিকত, এই সব কিছু আপনারা খুব সহজ বাংলা ভাষায় পেয়ে যাবেন। শুধু লেখাই নয়, ঠিক যেন গল্পের মতো করে শুনতেও পারবেন। এর জন্য শুধু আমাদের ওয়েবসাইট WeLearnInvesting.com এ যেতে হবে। লিংক ডেসক্রিপশন আর পিন করা কমেন্টে দেওয়া আছে। আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলেই সঠিক তথ্য আর জ্ঞানের দুনিয়ায় আপনারা সবসময় আপডেটেড থাকবেন। আর বিশ্বাস করুন, এটা তো সবই শুরু, আরও অনেক কিছু আসছে। একদম। এই সপ্তাহটা ছিল বাজারের জন্য একটা ধাঁধার মতো। একদিকে ভালো খবর আর একদিকে চাপ। এই দুটোকে একসাথে মিলিয়ে দেখলে তবেই পুরো ছবিটা পরিষ্কার হবে। আজকের আলোচনাটা তাই খুব জরুরি। তাহলে চলুন এই ধাঁধার প্রথম অংশটা দিয়েই শুরু করা যাক। এই যে আমরা বলছি গ্রেট ডাইভার্জেন্স, ভারত আর আমেরিকার অর্থনীতির মধ্যে এই আকাশ পাতাল তফাৎটা ঠিক কী নিয়ে? আমার তো বিষয়টা মেলাতে গিয়ে একটু গুলিয়ে যাচ্ছে। একদিকে আমাদের অর্থনীতি দারুণ, অন্যদিকে বিদেশি টাকা বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটা একটু পরস্পর বিরোধী লাগছে না? খুব ভালো একটা পয়েন্ট তুলে ধরেছেন। এটাই তো এই মুহূর্তের বাজারের সবচেয়ে বড় কনফিউশন। দেখুন, ভারত একটা দারুণ জায়গায় আছে, যাকে অর্থনীতিবিদরা বলেন গোল্ডিলক্স পরিস্থিতি। গোল্ডিলক্স? হ্যাঁ, খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না। সোজা কথায় হাই গ্রোথ আর লো ইনফ্লেশন। ডিসেম্বরের কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই ইনফ্লেশনের যে ডেটা এসছে, সেটা মাত্র 1.33%। এটা আরবিআই এর যে 4%-এর টলারেন্স ব্যান্ড আছে, তার থেকে অনেক নিচে। এক মিনিট, মাত্র 1.33%? এটা তো প্রায় অবিশ্বাস্য শোনাচ্ছে। কিন্তু এই যে এত কম ইনফ্লেশন, এটা কি টেকসই? আমার ভয় হচ্ছে এটা কি সবজি বা খাবারের দাম হঠাৎ কমে যাওয়ার ফল, কারণ ওগুলোর দাম তো আবার বেড়ে যেতে পারে। ঠিক ধরেছেন। এর মূল কারণ হলো ফুড ডিফ্লেশন। খাদ্যের দামে পতন হয়েছে। ফুড ইনফ্লেশন ছিল -2.71%, আর এটা হয়েছে ভালো যোগান আর সাপ্লাই চেইন ভালো হওয়ার কারণে। কিন্তু যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো কোর ইনফ্লেশন, খাদ্য আর জ্বালানি বাদ দিয়ে যা থাকে, সেটাও কমে 2.6% হয়েছে। আচ্ছা, এর মানে হলো অর্থনীতিতে এমন কোনো অতিরিক্ত চাহিদা নেই যার জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। তাই আপনার চিন্তাটা ঠিক, কিন্তু কোর ইনফ্লেশনের ডেটা আমাদের ভরসা যোগাচ্ছে যে এটা শুধু সবজির দামের খেলা নয়। তার মানে আরবিআই এর কাছে এখন একটা দারুণ সুযোগ। ওরা এখন নিশ্চিন্তে গ্রোথের দিকে মন দিতে পারে। এক্স্যাক্টলি। এই কম ইনফ্লেশনের সুযোগটা আরবিআই দারুণভাবে কাজে লাগিয়েছে। গ্রোথকে সাপোর্ট করার জন্য রেপো রেট 25 বেসিস পয়েন্ট কমিয়ে 5.25% করে দিয়েছে। ও তাই? উদ্দেশ্য খুব পরিষ্কার। লোনের খরচ কমাও, যাতে ব্যবসা আর সাধারণ মানুষ আরও বেশি করে টাকা ধার নিয়ে খরচ করতে পারে, আর দেশের জিডিপি গ্রোথ যেন তরতর করে এগোতে থাকে। বেশ, তাহলে ভারতের ছবিটা তো পরিষ্কার হলো, কিন্তু আমেরিকা ঠিক এর উল্টো পথে কেন হাঁটছে? এখানেই তো ডাইভার্জেন্সটা তৈরি হচ্ছে। হ্যাঁ, আমেরিকা এখনও স্টিকি বা চটচটে ইনফ্লেশনের সঙ্গে লড়াই করছে। ডিসেম্বরে ওদের সিপিআই ছিল 2.7%। আমাদের থেকে প্রায় দ্বিগুণ। একদম। বিশেষ করে সার্ভিস সেক্টরে, যেমন বাড়ি ভাড়া, এই খরচগুলো কমার নামই নিচ্ছে না। এই কারণে ওদের সেন্ট্রাল ব্যাংক, ফেডারেল রিজার্ভ, সুদের হার কমানোর জন্য কোনো তাড়াহুড়ো করছে না। ওরা হায়ার ফর লঙ্গার নীতিতে চলছে, সুদের হার চড়াই থাকবে আরও বেশ কিছুদিন।
2026-এ হয়তো বড়জোর 1 বা 2টো রেট কাটের আশা করা হচ্ছে। বুঝেছি। তাহলে এই দুটো দেশের সেন্ট্রাল ব্যাংকের একদম উল্টো নীতির কারণেই বিদেশি বিনিয়োগকারীরা টাকা তুলে নিচ্ছে, কারণ আমেরিকাতেই যদি বন্ডে ভালো ঝুঁকিহীন রিটার্ন পাওয়া যায়, তাহলে ভারতের মতো এমার্জিং মার্কেটে ঝুঁকি নেওয়ার কি দরকার? একদম পয়েন্টে এসছেন। ডলার শক্তিশালী হচ্ছে, আমেরিকার বন্ড ইল্ড 4.1%-এর ওপরে, যা প্রায় রিস্ক ফ্রি। ফলে এফআইআইরা ভারতের মতো বাজার থেকে, যেখানে ভ্যালুয়েশন একটু চড়া, টাকা তুলে নিয়ে আমেরিকার নিরাপদ আশ্রয়ে ফিরে যাচ্ছে। এইটাই এফআইআই সেলিংয়ের মূল কারণ। এই ম্যাক্রো ইকোনমিক দড়ি টানাটানিটা তো তাহলে সরাসরি আমাদের বাজারের উপর প্রভাব ফেলছে। গত সপ্তাহে নিফটি আর সেন্সেক্স তো প্রায় এক জায়গাতেই দাঁড়িয়েছিল। দেখে মনে হচ্ছিল বাজার ঠিক বুঝে উঠতে পারছে না কোন দিকে যাবে। ঠিক তাই, বাজার দিশেহারা ছিল। তার উপর মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের জন্য 15ই জানুয়ারি বাজার বন্ধ থাকায় ট্রেডিং সপ্তাহটাও ছোট ছিল, মাত্র 4 দিনের। নিফটি 50 সপ্তাহটা 25,665 থেকে 25,700 একটা খুব ছোট রেঞ্জের মধ্যে বন্ধ হয়েছে। ওপরের দিকে 25,800 একটা শক্ত দেওয়ালের মতো কাজ করছে, আর টেকনিক্যালি চার্টে একটা বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে। এক মিনিট, এই বেয়ারিশ এনগালফিং ব্যাপারটা একটু সহজ করে যদি আমাদের উইলার্ন ইনভেস্টিংয়ের দর্শকদের জন্য বলেন, এর মানে কি বিক্রেতারা হঠাৎ করে খুব শক্তিশালী হয়ে উঠেছে? খুব সহজ করে বললে ঠিক তাই। এই প্যাটার্নটা দেখায় যে দিনের শুরুতে ক্রেতারা বাজারকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও দিনের শেষে বিক্রেতারা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তারা পুরো বাজারকে নিচে নামিয়ে আগের দিনের থেকেও নিচে বন্ধ করে দেয়। ও আচ্ছা। এটা একটা স্বল্পমেয়াদী দুর্বলতার সংকেত। আর এর সাথে ইন্ডিয়া ভিক্স মানে ভয়ের সূচক, সেটাও কিছুটা বেড়ে 11.32 হয়েছে। এটা ইউনিয়ন বাজেট আর কোম্পানিদের রেজাল্টের আগে বাজারে কিছুটা সতর্কতারই ইঙ্গিত দিচ্ছে। আর এখানেই তো সেই আসল দড়ি টানাটানির খেলাটা আসছে, এফআইআই বনাম ডিআইআই। সংখ্যাগুলো কি বলছে? কারণ বাজার যে ধসে পড়েনি তার কৃতিত্ব তো ডিআইআইদেরই দিতে হবে। এটা এই সপ্তাহের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প। এফআইআইরা লাগাতার বিক্রেতা। শুধু 14 জানুয়ারি মঙ্গলবারের কথাই ভাবুন, ওরা ক্যাশ মার্কেটে নেট 4,781 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। একদিনে প্রায় 5,000 কোটি টাকা। এটা তো বিশাল অঙ্ক। শুধু কি আমেরিকার বন্ড ইল্ডি এর কারণ, নাকি অন্য কিছুও আছে? না, আরও দুটো কারণ আছে। এক, তুলনামূলকভাবে ভারতীয় বাজারের ভ্যালুয়েশন এখন অন্য অনেক দেশের থেকে বেশি। আর 2, অনেক প্রাইভেট ইকুইটি ফার্ম, হ্যাঁ, যারা অনেক বছর আগে ভারতীয় স্টার্টআপ বা কোম্পানিতে বিনিয়োগ করেছিল, তারা এখন আইপিওর মাধ্যমে দারুণ লাভে তাদের শেয়ার বিক্রি করে টাকা নিজেদের দেশে ফেরত পাঠাচ্ছে। এই 3টে কারণ মিলেই এত বড় সেলিং। তাহলে তো বাজার মুখ থুবড়ে পড়ার কথা ছিল, কিন্তু সেটা তো হয়নি। ম্যাজিকটা কোথায়? ম্যাজিকটা হলো আমাদের দেশীয় শক্তির উত্থান। ডিআইআইরা মানে আমাদের মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, তারা এই সব সেলিংকে শুষে নিচ্ছে। 14 জানুয়ারি ওরা নেট 5,217 কোটি টাকা শেয়ার কিনেছে। এফআইআইরা যা বিক্রি করেছে তার থেকেও বেশি। ওয়াও! আর এই টাকাটা আসছে আপনার, আমাদের মতো সাধারণ রিটেল বিনিয়োগকারীদের এসআইপি এবং পেনশন ফান্ড থেকে। এর ফলেই বাজার পড়ছে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করার মতো, ডিআইআইরা সাধারণত দাম কমলে কেনে, তাই বাজার খুব একটা উপরেও উঠতে পারছে না। এটাকে বলে কনসলিডেশন। আর এর একটা বড় ইতিবাচক দিক হল ভারতীয় কোম্পানির মালিকানা বিদেশি হাত থেকে ধীরে ধীরে দেশীয় হাতে আসছে। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং। আচ্ছা, এই যে বাজার একটা রেঞ্জের মধ্যে আটকে আছে, এর মধ্যে কি সেক্টরের ভেতরে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে? মানে টাকা কি একটা সেক্টর থেকে বেরিয়ে অন্য সেক্টরে ঢুকছে? একদম স্পষ্ট। সেক্টোরিয়াল রোটেশন দেখা গেছে। এই সপ্তাহের অবিসংবাদী লিডার ছিল নিফটি আইটি সেক্টর, যেটা প্রায় 3.47% বেড়েছে। অন্যদিকে ব্যাংক কিন্তু একদম ফ্ল্যাট ছিল। আর আমরা তো জানি ব্যাংক না চললে নিফটিতে বড় র্যালি আসা খুব মুশকিল। আইটি সেক্টরের এই হঠাৎ করে হিরো হয়ে ওঠার কারণ কি? টিসিএসের রেজাল্ট তো ভালোই এসছে শুনছি। হ্যাঁ, আইটি রেজাল্টগুলো বাজারের সেন্টিমেন্টকে অনেকটাই স্থির করেছে। টিসিএসের কথাই ধরুন, ওদের পারফরমেন্স ছিল দারুণ। কিন্তু সবচেয়ে বড় চমকটা কি জানেন? কি? ওদের এআই সার্ভিস থেকে বছরে 1.8 বিলিয়ন রেভিনিউ আসছে। 1.8 বিলিয়ন? হ্যাঁ, এটা প্রমাণ করে দিল যে এআই এখন আর শুধু আলোচনার বিষয় নয়,
এটা একটা বাস্তব ব্যবসার উৎস যা থেকে সত্যিকারের টাকা আসছে। এর সাথে অপারেটিং মার্জিন 25.2%-এ স্থিতিশীল রাখা আর শেয়ার প্রতি 57 রুপিসের বিশাল ডিভিডেন্ড, সব মিলিয়ে একটা দারুণ প্যাকেজ। তার মানে আইটি কোম্পানিগুলো কি আমেরিকার অর্থনৈতিক মন্দার ভয় কাটিয়ে উঠছে? ইনফোসিসের ক্ষেত্রেও কি একই ছবি? ওদের নিয়ে তো একটু মিশ্র প্রতিক্রিয়া ছিল। ইনফোসিসের ছবিটা একটু জটিল, কিন্তু ভবিষ্যতের ইঙ্গিতটা খুব ভালো। ওদের রেভিনিউ বাড়লেও একটা এককালীন খরচের জন্য নেট প্রফিট কমেছে। ওহ, কিন্তু পজিটিভ দিকটা হলো ওরা FY26-এর জন্য রেভিনিউ গাইডেন্স বাড়িয়েছে এবং 4.8 বিলিয়নের বড় ডিল জিতেছে। এর মানে হলো ক্লায়েন্টরা ওদের উপর ভরসা রাখছে। উইপ্রোর ক্ষেত্রেও টার্নারাউন্ড চলছে, আর কঠিন পরিস্থিতিতেও ওরা অপারেটিং মার্জিন বাড়িয়ে 17.6% করেছে, যা ম্যানেজমেন্টের দক্ষতার প্রমাণ। বেশ, তাহলে আইটি তো আমাদের গ্রেট ডাইভারজেন্সির গল্পের ইন্ডিয়ার শাইনিং দিকটাকে সাপোর্ট করছে, কিন্তু আমাদের অর্থনীতির অন্য স্তম্ভগুলোর কি খবর? যেমন ধরুন রিলায়েন্স, ওদের রেজাল্ট তো আজই আসার কথা। রিলায়েন্সের ক্ষেত্রে একটা মিশ্র ছবি আশা করা হচ্ছে। ওদের অয়েল টু কেমিক্যালস ব্যবসা ভালো করবে, কারণ গ্রস রিফাইনিং মার্জিনস বেড়েছে। কিন্তু ওদের রিটেল ব্যবসায় গ্রোথ কিছুটা কমতে পারে। কেন? কারণ কুইক কমার্স কোম্পানিগুলো যেমন ব্লিঙ্কেট, জেপ্টো থেকে ওরা কঠিন প্রতিযোগিতার মুখে পড়ছে। জিওর পারফরম্যান্স অবশ্য স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে। আর ফিনান্সিয়াল সেক্টর? জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের রেজাল্টও এসে গেছে, আর এইচডিএফসি ব্যাংকের জন্য তো পুরো বাজার অপেক্ষা করে আছে। জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস খুব আগ্রাসীভাবে এগোচ্ছে। ওদের টোটাল ইনকাম দ্বিগুণেরও বেশি হয়েছে, যদিও নেট প্রফিট কমেছে। তার কারণ ওরা ব্যবসা বাড়াচ্ছে। একদম, ওরা এখন লাভ নয় ব্যবসা বাড়ানোর দিকে মন দিচ্ছে। ওদের লেন্ডিং বুক 1 বছরে 4.5 গুণ বেড়েছে। বাহ! আর এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে বাজার 6 থেকে 13% প্রফিট গ্রোথ আশা করছে, কিন্তু আসল দেখার বিষয় হবে ওদের ডিপোজিট গ্রোথ আর নেট ইন্টারেস্ট মার্জিনস বা নিমস, কারণ গোটা ব্যাংকিং সিস্টেমে এখন ডিপোজিট নিয়ে একটা টানাটানি চলছে। এইচডিএফসি সেটা কিভাবে সামলায় তার উপর বাজারের গতিপথ অনেকটাই নির্ভর করে। আর এখানেই উইল অ্যান্ড ইনভেস্টিংয়ের পক্ষ থেকে একটা জরুরি কথা মনে করিয়ে দিই, আমাদের এই সমস্ত আলোচনা কিন্তু শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। এটা কোনোভাবেই কোনো স্টক কেনা বা বেচার সুপারিশ নয়। যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে দয়া করে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করুন। মনে রাখবেন, সিকিউরিটিজ মার্কেটে বিনিয়োগ বাজারগত ঝুঁকির সাপেক্ষ, তাই বিনিয়োগ করার আগে সমস্ত সম্পর্কিত নথি সাবধানে পড়া উচিত। পুরো বিষয়টা দারুণভাবে বোঝা গেল। তাহলে এই সপ্তাহের জটিল বাজারকে যদি আমরা আমাদের উই লার্ন ইনভেস্টিংয়ের দর্শকদের জন্য কয়েকটা সহজ পয়েন্টে ভেঙে দিই, তাহলে মূল টেকঅ্যাওয়েগুলো কি হবে? অবশ্যই, আমার মনে হয় 4টে মূল বিষয় মাথায় রাখতে হবে। প্রথমটা হলো ম্যাক্রো ডাইভারজেন্স। ভারত একটা খুব ভালো জায়গায় আছে, যা দীর্ঘমেয়াদে বাজারের জন্য দারুণ খবর। কিন্তু ঠিক এই কারণেই স্বল্পমেয়াদে এফআইআইরা লাভ বুক করে টাকা তুলে নিচ্ছে। দ্বিতীয়টা তাহলে নিশ্চয়ই ডিআইআইদের ভূমিকা, তারাই তো বাজারকে ধরে রেখেছে। একদম। দ্বিতীয় পয়েন্ট হলো মার্কেটের দেশীয় সাপোর্ট। ডিআইআইদের কেনার কারণে বাজারে একটা শক্ত সাপোর্ট তৈরি হয়েছে। 25,600 নিফটির জন্য একটা শক্ত সাপোর্ট জোন, তাই বড়সড় পতনের সম্ভাবনা কম। কিন্তু এফআইআইরা না ফিরলে বড় র্যালিও কঠিন, তাই তো? ঠিক তাই, বাজার কিছুদিন এই রেঞ্জের মধ্যেই থাকতে পারে। আর তৃতীয়টা নিশ্চয়ই আর্নিং সিজন, কোম্পানিদের পারফরম্যান্স। ঠিক। তৃতীয় পয়েন্ট হলো আর্নিং সিজনের গুরুত্ব। Q3 রেজাল্ট থেকে বোঝা যাচ্ছে কোম্পানিগুলোর বৃদ্ধি হচ্ছে, যদিও গতি হয়তো একটু কমেছে। আসল চিন্তাটা গ্রোথ নিয়ে নয়, বরং শেয়ারের চড়া দাম বা এক্সপেন্সিভ গ্রোথ নিয়ে। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আরবিআইয়ের সাপোর্ট। আরবিআইয়ের রেট কমানোর সিদ্ধান্তটা মার্কেটের জন্য একটা পুট অপশনের মতো কাজ করছে। মানে বাজারকে একটা লেভেলের নিচে যেতে দেবে না, এই ভরসাটা তৈরি হয়েছে। তাহলে এই পরিস্থিতিতে একজন সাধারণ বিনিয়োগকারী হিসাবে আমাদের কি ভাবা উচিত? কোন দিকে নজর রাখা দরকার? দেখুন, কোনো সরাসরি পরামর্শ তো দেওয়া যায় না, তবে কয়েকটা বিষয়ে ভাবা যেতে পারে। প্রথমত, এই ধরনের বাজারে কোয়ালিটির দিকে ফোকাস করা উচিত। মানে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি? একদম। যে কোম্পানিগুলোর ব্যবসায় স্বচ্ছতা আছে এবং লাভ কুজনই বাড়ছে, সেগুলোর দিকে নজর দেওয়া ভালো। শুধু খবরের ওপর ভিত্তি করে চলা স্টকের থেকে দূরে থাকাই শ্রেয়। আর রিটেল বিনিয়োগকারীদের মানসিকতা নিয়ে কিছু বলবেন? আইপিওতে তো একটা হিড়িক দেখা যাচ্ছে। হ্যাঁ, আইপিওতে এই লটারি ইনভেস্টমেন্টের মানসিকতা থেকে একটু সাবধান থাকতে হবে।
শুধু লিস্ট করার দিনে লাভের জন্য টাকা লাগানোটা একটা বুদবুদ তৈরি করতে পারে। তবে অন্যদিকে এসআইপিতে যে ধারাবাহিক বিনিয়োগ আসছে সেটা রিটেল বিনিয়োগকারীদের ম্যাচুরিটির লক্ষণ এবং এটা সত্যিই প্রশংসার যোগ্য। এফআইআই সেলিংয়ের সময় এসআইপির মাধ্যমে কেনাটা দীর্ঘমেয়াদে একটা দারুণ স্ট্র্যাটেজি হতে পারে। দারুণ পয়েন্ট। তাহলে আগামী সপ্তাহের জন্য কোন কোন ট্রিগারের দিকে আমাদের নজর রাখতে হবে? আগামী সপ্তাহে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট মার্কেটের দিশা ঠিক করে দেবে। এটা সবচেয়ে বড় ইভেন্ট। এছাড়াও ইউনিয়ন বাজেটের আগে বাজার একটু সতর্ক থাকবে, আর আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার ইনফ্লেশন ডেটা এবং অপরিশোধিত তেলের দামের যা এখন কম এবং ভারতের জন্য ভালো, সেটার উপর নজর রাখতে হবে। অসাধারণ একটা আলোচনা হলো। তাহলে বলাই যায় এই সপ্তাহটা ছিল বাজারের জন্য একটা রিক্যালিব্রেশনের সপ্তাহ। বাজার একদিকে দেশের দারুণ অর্থনৈতিক খবর আর আরবিআই এর সাপোর্ট, এবং অন্যদিকে বিদেশি বিনিয়োগের অভাবের মধ্যে একটা ভারসাম্য খোঁজার চেষ্টা করছে। আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি, একটু ভেবে দেখুন তো, এই যে ডিআইআইরা এখন বাজারের চালকের আসনে চলে আসছে, আমরা কি এমন একটা নতুন যুগে প্রবেশ করছি যেখানে ভারতীয় বাজার এফআইআইদের খামখেয়ালিপনার উপর আর আগের মতো নির্ভরশীল থাকবে না? আর যদি তাই হয়, তাহলে কি আমাদের বাজারের ভ্যালুয়েশন শুধুমাত্র আমাদের দেশের গ্রোথ স্টোরিকেই প্রতিফলিত করবে, এমনকি যদি তার জন্য শেয়ারের দাম দীর্ঘদিন ধরে চড়াই থেকে যায়? উত্তরটা কিন্তু ভারতের শেয়ার বাজারের ভবিষ্যৎ ঠিক করে দেবে। উইলার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, WeLearnInvesting.com ওয়েবসাইটটা অবশ্যই ভিজিট করবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।